ঈদ মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। এবং যারা ক্রিকেট প্রেমী রয়েছেন বাংলাদেশে, নিশ্চয়ই সেই ঈদের আনন্দটা কয়েক গুণ বেড়ে গেছে। নিশ্চয়ই তার কারণ সবার জানা, বাংলাদেশ দল নেপালকে হারিয়ে তারা সুপার এইট নিশ্চিত করেছে। অনেকটা নিশ্চিতই ছিল, এক ধরনের সমীকরণের মার প্যাচ ছিল, সেই জন্য আজকের ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশ দলকে। নেপালকে হারিয়ে একেবারে আর কোনো ধরনের সমীকরণ নয়, সহজভাবেই অনেকটা উঠে এসেছে সুপার এইটে। শুরু করছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, এবং আমাদের কো স্পন্সর হিসেবে আছেন জিরেস আডেম, আবিয়া ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। এবং আমাদের সাথে যথারীতি আছেন পরিচিত মুখ, চেনা মুখ, ইশতিয়াক ভাই, আমাদের ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, এবং আছেন আরও একজন আছেন অতিথি, তিনি গায়িকা, তিনি মৌমিতা বড়ুয়া। দুইজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আজকে আমাদের যারা ফ্যান জোনে যেই কয়জন চারজনকে দেখতে পাচ্ছেন, তারা একদম আমাদের ঘরের মানুষই, আমাদের চ্যানেল 24-এর সহকর্মী অধিকাংশই। যেহেতু আজকে ঈদের দিন, আসলে সেরকমভাবে ক্রিকেট প্রেমীরা আজকে আসবেন কিভাবে, তাদেরও তো ঈদ উদযাপন করতে হয়, যেহেতু আমরা ঈদ উদযাপন ক্রিকেট প্রেমী, এক্স্যাক্টলি, তারাও ক্রিকেট প্রেমী। তবে আমাদের যেটা বললাম যে ঘরের মানুষ, এবং তারা আমাদের সাথে চারজন আছেন, তার চারজনেরই একটু নাম যদি আমি জানি, তারপরও দর্শকদের। আমার নাম জয় রোজারিও, আমি একটা কর্পোরেট অফিসে আছি আর কি। একজন শুধুমাত্র চারজন থেকে পাওয়া গেল যে এই ঈদের মধ্যেও কষ্ট করে এসেছেন আপনি আমাদের এই আয়োজনে। বুমটা। আমি মোহাম্মদ ইব্রাহিম খান, চ্যানেল 24। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি অ্যাসাইনমেন্ট ডেস্ক, চ্যানেল 24। যেটা বলছিলাম, চারজনের তিনজনই চ্যানেল 24-এর আমাদেরই সহকর্মী। এবং ইশতিয়াক ভাইয়ের কাছে একটু শুরুতেই জানবো, ইশতিয়াক ভাই কেমন দেখলেন খেলা, এবং যথারীতি আরও একটা লো স্কোরিং ম্যাচ এবং অনেকটা কষ্টার্জিত জয়। একেবারে রেজওয়ান, মানে খুব যে আনন্দ পেয়েছি, আমাদের জেতা উচিত ছিল, এইভাবে কষ্ট করে জেতা। আমি একবার ভাবছিলাম 100 রান যখন করলো বাংলাদেশের, ধরে নিয়েছিলাম যেটা পারবে না, বাংলাদেশ ব্যাটসম্যানরা পারে নেই, তারপরে নেপাল ব্যাটসম্যানরা পারবে না এই কম স্কোর করতে, এটা আমি ভাবিনি। বাট অসাধারণ বোলিং করেছে বাংলাদেশ বোলাররা। বাংলাদেশ বোলারদের কারণেই আমাদের ইদানিংকালে আমরা যে কটা ম্যাচ জিতেছি, তাদের কারণেই একটা ডিপার্টমেন্টই মোটামুটিভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। এই বোলিং সাইডটা, তাসকিন, মুস্তাফিজ, তানজিম তো অসাধারণ বোলিং করেছে উইথ অলং স্পিনার্স। তো আমার মনে হয় যে জিতেছে, ঠিক আছে, আমরা উন্নীত হয়েছি, আমরা এমনিতেও যেতাম হয়তো বা সেকেন্ড স্টেজে। এভাবে যেরকম পাকিস্তান কোনো মতে আয়ারল্যান্ডকে হারিয়েছে। অনেক কয়টা ওয়ার্ল্ড কাপের অনেক কয়টা খেলা এরকমই লো স্কোরিং ম্যাচেস হচ্ছে। লো স্কোরিং ম্যাচেসে টার্গেট চেস করে কেউ জিতছে না, বাট লো স্কোরিং ম্যাচই হচ্ছে। বাংলাদেশ যে এই ধরনের নেপালের এগেনস্টে এই ধরনের খেলবে, উইকেট ঠিক আছে বুঝলাম, উইকেট অত সহজ ছিল না, তাই বলে 106 রান করবে বাংলাদেশ, এটা মেনে নিতে পারছিলাম না। বাট ইয়েস, জেতার পরে ওইটুক আনন্দ পেয়েছি যে ভাই অ্যাটলিস্ট মানিজ্যটা তো রয়েছে। তো সেই দিক দিয়ে ইয়েস, সেকেন্ড ফেজে আমার মনে হয় যে আমরা হয়তো বা কিছু, এবং এই খেলা খেলে সেকেন্ড ফেজে গিয়ে কি করবে বাংলাদেশ, সেটা আমি আবার ওই দিক দিয়ে কিছুটা আমার একটু আশা ভরসা আছে যে যেহেতু এই দলগুলোর এগেনস্টে আমরা ভালো খেলেছি, আফগানিস্তান, ইন্ডিয়াকে আমরা বেশ কয়েকবার নিয়ে কিন্তু হারিয়েছি, নট একবার দুইবার, বেশ কয়েকবার হারিয়েছি। সো আই এম এক্সপেক্টিং yes, in the second phase we'll perform much better. সেই এক্সপেরিয়েন্সটা কাজে লাগাতে পারবে। আমি মনে করি আমরা অতটা হতাশ হব না যত হতাশ আমরা এই ফার্স্ট ফেজে যেটা হয়েছি। আমরা তিনটা ম্যাচ জিতেছি, বাট তারপরেও। জি, মৌমিতা, আপনি খেলা দেখেছেন কিনা, আপনি কেমন দেখছেন ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স এবারের ওয়ার্ল্ড কাপে? যেটা বললেন যে বোলিং সাইডে আমাদের বরাবরই দক্ষতা অনেক ভালো ছিল। আর যদি আবার নেপালের সাথে যেই খেলাটা চলছিল, তার মধ্যে কিন্তু নেপালও বোলিং সাইডে বেশ ভালোই খেলছিল। আর আমার খুব ভালো লেগেছে যে ওদের স্ট্র্যাটেজি কিন্তু আমরা ফলো করিনি। আমি দেখলাম যে 15.3 ওভার ওরা কিন্তু স্পিনারদেরকে দিয়ে পুরো খেলাটা চালিয়েছে, কিন্তু আমরা শুরু থেকে পেসারদের উপরে ডিপেন্ড করেছি, এবং সেটা খুব ভালো দিকে গেছে। তো আমার খুব ভালো লেগেছে এটাই যে আমরা কিন্তু স্ট্র্যাটেজিটাও আমাদের ভিন্ন একেবারে। এবং এইভাবে যদি বোলিং সাইডটা নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু ব্যাটিং সাইডে যদি আরেকটু ভালো করে তাহলে মনে হয় আমরা আশার আলো দেখতে পারবো, কারণ সুপার এইটটাও কম কথা নয়, আমি পজিটিভ দিকটাই বলছি। তো এই তো আমার মনে হয় মৌমিতা শুধু গায়িকাই ভালো নন, তিনি বেশ ভালো অ্যানালিটিক্যাল ব্যাপারটাও তিনি খুব ভালো মতোই ধরেছেন, অবজারভেশনটাও ভালো। কারণ এটা অ্যাবসলিউটলি একটা দারুণ একটা ব্যাপার, যেটা হচ্ছে প্রথমে যেভাবে স্পিনাররা যেভাবে শাসন করেছে নেপালি স্পিনাররা, সেই জায়গাটা থেকে শান্তর যে ডিসিশনগুলো ছিল, অনেক সাহসী পদক্ষেপ ছিল, তানজিম সাকিবকে
টানা 4 ওভার বল করিয়ে গেছেন এবং বোলারদের দিকে 6 ওভারের সবগুলো ওভারই আমরা লক্ষ্য করেছি যে পেসাররা করেছেন এবং পেসারদের প্রতি আস্থা রেখেছেন। একটা দারুণ অবজারভেশন আমরা দেখলাম মৌমিতার কাছ থেকে। আমরা একটু যেতে চাই আমাদের যারা ফ্যান জোনে আছেন, দর্শক ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। বাংলাদেশ দল, দক্ষিণ আফ্রিকা দলও যতগুলো ম্যাচ জিতেছে শুধু শ্রীলঙ্কার ব্যতি রেখে বাকি সবগুলো ম্যাচই দক্ষিণ আফ্রিকা দল স্ট্রাগল করে তারা হয়তো সবগুলো ম্যাচ জিতেছে, তারপর স্ট্রাগল হয়েছে। বাংলাদেশও অনেকটা সেভাবেই উঠল। বাংলাদেশের কি মনে হয় যে পরবর্তী স্টেজে ভারতের সাথে খেলা রয়েছে, অস্ট্রেলিয়া খেলবে বাংলাদেশের বিপক্ষে, আফগানিস্তান দুর্দান্ত খেলছে, কি মনে হয় কত দূর পর্যন্ত যেতে পারে? একটা সময় আমাদের মনে হতো যে হয়তোবা 3টা ম্যাচও বাংলাদেশ, যখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা সিরিজ হেরে গেলাম তখন হয়তো অনেকেই ভাবিনি যে অন্তত 3 ম্যাচে আমরা জিততে পারবো। সেই এক্সপেকটেশনের জায়গাটা থেকে কিছুটা হায়ার কিনা এখন? আমার মতে একটা ম্যাচ অন্তত জিতবে, আফগানিস্তানের সাথে জিতার সম্ভাবনা আছে, আর বাকিদের সাথে এখনো বলা যাচ্ছে না। জি, আপনি যেটা বললেন যে বাংলাদেশ কিন্তু এর আগে একটা বিশ্বকাপে 2টার বেশি ম্যাচ জিতে নাই, মূল পর্বে। হ্যাঁ, এই প্রথম তারা 3টা ম্যাচ জিতলো। সুতরাং আমরা যারা ক্রিকেট ভালোবাসি তারা কিন্তু আমরা এক্সপেক্ট করি যে সুপার 8-এ বাংলাদেশ ভালো কিছু করবে। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে সাকিব আল হাসান, তারপর টপ অর্ডার যারা রয়েছেন লিটন দাস, তাদেরকে আসলে জ্বলে ওঠার বিকল্প নাই। তারা যদি জ্বলে উঠতে পারে তাহলে মনে হয় যে কিছু একটা ভালো সম্ভব। জি, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমার কাছে মনে হয় যে আফগানিস্তান এবং ইন্ডিয়া এই 2টা ম্যাচের আমাদের জেতার সম্ভাবনা বেশি। আর এর মেন কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে বরাবরই আমরা খুব ক্লোজে যাই এবং আফগানিস্তানের সাথেও আমরা জিতবো আশা করি। আর অস্ট্রেলিয়া খুবই মানে ভালো ক্রিকেট খেলছে। যদি বাংলাদেশের লিটন দাস সে যদি ফর্মে ফিরে, বা আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের 100% খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ যদি জিততে হয়, এটাই আমি মনে করি। জি, পেছনে যিনি আছেন কিছু বলার আছে কিনা? আমি বলতে চাই আমাদের বাংলাদেশ টিম, আমি ভাবছিলাম যে এবছর একটা ম্যাচও জিততে পারবে না, তো ওভারঅল দেখতেছি ভালোই মোটামুটি করতেছে। তো ব্যাটিং লাইন যদি একটু ভালো করে মনে হচ্ছে বেটার হবে সামনে আমাদের ম্যাচগুলো জেতার জন্য। জি, আপনারা তো মোটামুটিভাবে খেলা দেখেছেন মনে হচ্ছে। যদি একটু জানতে চাই, একটা কুইজ বরাবরের মতোই আমাদের কুইজ রয়েছে। প্রথম কুইজটা হচ্ছে, যদি খেলা দেখে থাকেন আমার মনে হয় সবাই পারবেন। তানজিম হাসান সাকিব, আপনি নাম শুনেই হাত তুলেছেন, বলেন তানজিম হাসান সাকিবের টি-20-তে টোটাল উইকেট কত ওভারঅল? হ্যাঁ, যেহেতু নাম শুনেই আপনি হাত তুলেছেন, একটু মাইক্রোফোন নিয়ে কথা বলবেন। 20+ হবে। 20+ এক্স্যাক্টটা জানতে চাই আমরা। কোশ্চেনটি সেটি ছিল না, একটু কঠিন কোশ্চেন করেছি। আপনি যেহেতু তানজিম সাকিবের নাম শুনেই হাত তুলেছেন, তিনি একটা রেকর্ড করেছেন আজকে অ্যাকচুয়ালি। সেই রেকর্ডটা আপনি এছাড়া আর কেউ কি বলার আছে? আচ্ছা, ইনি আগে যেহেতু হাত তুলেছেন, রেকর্ডটা কি? রেকর্ড সার্কিট পাইছি, যদি আর নাই 21টা ডট বল। এক্স্যাক্টলি, আপনি হাত যদিও তুলেনি, তারপরে 4 উইকেট পেয়েছেন অনেকেই। ফজল হক ফারুকের 4 উইকেট রয়েছে, 21টা ডট বল। এইটা টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে 21টা ডট বল কোনো পেসার বা কোনো বোলারই এখনো পর্যন্ত দেয়নি, এবং 20টা ডট বল দিয়েছেন আজকে। একই সাথে মুস্তাফিজুর রহমানের কথা বলতে হয়, তিনি 20টা ডট বল দিয়েছেন। ঘরের পুরস্কার ঘরেই থাকছে, আপনি পেয়ে গেছেন চ্যানেল 24-এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। দর্শকের জন্য প্রশ্ন রয়েছে। দর্শক, আপনারা যারা টেলিভিশন সেটের সামনে বসে আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করেন তাদের জন্য প্রতিদিন প্রশ্ন থাকে, এবং গতকালকের যে কুইজটি ছিল সেই কুইজটি ছিল যে অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন। এ ছিল ট্রাভিস হেড এবং বি ছিল মার্কাস স্টয়নিস। দুজনেই ভালো খেলেছেন, তবে একজন হয়েছেন ম্যাচ সেরা, তিনি মার্কাস স্টয়নিস। এবং বিজয়ীকে আমরা পেয়ে গেছি, তিনি লিপ্ত সরকার, ময়মনসিংহ থেকে 1000 টাকার পুরস্কার তিনি পেয়ে গেছেন। রিচার্জ পেয়ে যাবেন 1000 টাকার নিশ্চয়ই। এবং পাশাপাশি আজকের কুইজটিও আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যারা দর্শক আছেন আমাদের টেলিভিশন সেটের সামনে বসে। বাংলাদেশ নেপালের সাথে কত রানে জয়লাভ করে? খুব সহজ প্রশ্ন দিই আমরা, যেন প্রচুর পরিমাণে উত্তর আসে, এবং অনেক পরিমাণে যারা একাধিকবার এই SMS করে থাকেন তাদের আসলে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অপশন এ হচ্ছে 21 রান এবং বি 22 রান। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে, যত খুশি ততবার। এবং এই উত্তর পাঠানোর শেষ সময় হচ্ছে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। সর্বোচ্চ দাতারা পাবেন 1000 টাকার মোবাইল রিচার্জ, যেটা আমি আগেই বলেছি। এবং অবশ্যই খুব সহজ প্রশ্ন, যত বেশি উত্তর তত বেশি
আসলে যত বেশি বার টেক্সট করবেন তত বেশি বার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। একটু যেতে যাই ইশতিয়াক ভাইয়ের কাছে। ইশতিয়াক ভাই, বোলারদের নিয়ে অনেক কথা হচ্ছিলাম, যেটা বলছিলাম যে দুজন মিলিয়ে 8 ওভার বল করেছেন, টোটাল রান দিয়েছেন মাত্র 14, 7 উইকেট নিয়ে। এবং এটা আসলে টি-20 ক্রিকেট হিস্ট্রিতেই এই ঘটনা নেই, এর আগে কখনোই হয়নি। এবং আমি যদি তানজিম হাসান সাকিবের টানা 17 বল ডট দিয়েছেন, সেটাও আরেকটা রেকর্ড। কোনো বোলারই টানা 17 বল ডট দিতে পারেনি। এবং মুস্তাফিজুর রহমান, তিনি একেবারে 19তম ওভারে এসে উইকেট মেডেন নিয়ে নিয়েছেন। কেমন দেখলেন এই দুই বোলার আসলে কতটা পরিণত হয়েছেন? এবং একটা সময় তানজিম সাকিবকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল, তাকে নিয়ে নয়, নির্বাচকদের নিয়ে, যে কেন তাকে দলে ঢোকানো হলো, তার জায়গায় হয়তোবা সাইফুদ্দিনকে নেওয়া যেত। তিনি সেটা একেবারে ভুল প্রমাণ করেছেন এবং নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট, 9 উইকেট তিনি নিয়েছেন। ওয়েল, দুজনের মধ্যে আমার মনে হয় বৈশিষ্ট্য, তানজিম সাকিবের ইজ ভেরি অ্যাগ্রেসিভ, ভেরি ফোকাসড। ওর চেহারা দেখলে, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে হি ইজ সিরিয়াস, হি মিনস বিজনেস। উইকেট নেওয়ার সে আছে, তার একটা আলাদা জোশ তার মধ্যে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে আমরা সেটা লক্ষ্য করেছি। ফাস্ট বোলারের যেটা প্রয়োজন, এবং কোয়াইট কুইক, কোয়াইট অ্যাকুরেট। তার ভেরিয়েশন মুস্তাফিজের মতো অতটা নাই, অবভিয়াসলি হি ইজ ইয়াং। আমার মনে হয় আরও অভিজ্ঞতা যত বাড়বে তত একেবারে উইকেট টু উইকেট বল করার একটা কিন্তু দারুণ, ভীষণ অ্যাকুরেট। অ্যান্ড সে বেশ ফোকাসড, ডিটারমিন্ড অ্যান্ড অ্যাগ্রেসিভ। যেটা সবচেয়ে বড় জিনিস একটা ফাস্ট বোলার, হি হ্যাজ টু বি অ্যাগ্রেসিভ। তার ইন্টেন্ট ইজ টু, এবং তার মাঝে মাঝে 140+ সে বোলিং করে, 145 তার বল ছিল। রিজনেবলি শার্প। মুস্তাফিজ অন্যদিকে আমার মনে হয় আইপিএল খেলে যে জিনিসটা নতুন যেটা দেখতে পাচ্ছি, যে অনেক করে ডট বল পেয়েছে, বিকজ হি বোলস একটু অ্যাঙ্গেল করে, একটু যেমন ওয়াইড হচ্ছে না, বাট ব্যাটসম্যানদের রিচও পাচ্ছে না। তো এইটা আমার মনে হয় যে এটা মহেন্দ্র সিং ধোনির সাথে তার এই নতুন কৌশলটা সে এইভাবে অর্জন করেছে। এবং ধীরে ধীরে আমরা সেই পুরনো মুস্তাফিজকে কিন্তু ফিরে পাচ্ছি। একটা সময় খুব বেশি গতি, মাঝখানে আমরা যখন দেখলাম যে খুব বেশি গতি ছিল না, এখন স্লোয়ার কাটারের পাশাপাশি কিন্তু গতিরও একটা ঝলক। 140 তেও তিনি বল করেছেন আজকে। এরকম কনসিস্টেন্ট থাকলে হয়, কারণ মুস্তাফিজ মধ্যেখানে বেশ হতাশও করেছে আমাদের তার পারফরমেন্সে। বাট আমার মনে হয় যে অ্যাজ ইউ রাইটলি সেড, অনেক পরিণত একটা বোলার। এবং বাংলাদেশের জন্য আমার মনে হয় আগামী যেগুলা খেলা হবে, একটু তার যেটা হচ্ছে একটু উইকেট সহায়ক হতে হয়। যেমন বলটা, যে উইকেটসগুলো একটু স্লো ইন নেচার, খুব বেশি ফাস্ট বাউন্সি ট্র্যাক হলে সে অতটা কার্যকরী হবে না যত না এই ধরনের উইকেটে। তাহলে যে কোনো ব্যাটসম্যানকে, নট জাস্ট নেপালিজ ব্যাটসম্যানগুলো, তার জন্য মানে মুস্তাফিজ ওয়াজ টু গুড ফর দিস ইনএক্সপিরিয়েন্স নেপালিজ ব্যাটসম্যান। আমি মনে করি যে এই টাইপের উইকেট হলে আগামী যে খেলাটা, যেগুলো খেলা হবে, ব্যাটসম্যান একটু হিমশিম খাবে ওর এগেনস্টে, সেই প্রতিপক্ষ যেই হোক না কেন। আপনার পছন্দের ক্রিকেটার কে মমিতা, এবং তার কোনো পরিবর্তন হয়েছে কিনা এবারের বিশ্বকাপের পরে? পছন্দের ক্রিকেটার বরাবরই সাকিব আল হাসান। আর আসলে ওই জ্বলে ওঠার ব্যাপারটা অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে। তো পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান। আর এবারের বিশ্বকাপে কার খেলা দেখে মুগ্ধ হয়েছেন কিংবা ভালো লেগেছে? আজকে যেটা হয়েছে, অবশ্যই সবাই মুগ্ধ হয়েছে তানজিমের খেলা দেখে। আমিও তার ব্যতিক্রম নই। এই ডিফেন্সিভ এই ব্যাপারটা না থাকলে হয়তো আমরা আজকেও অনেক জায়গায় হয়তো ফল করে যেতাম। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে আমাদের আসলে প্রবলেমের জায়গাগুলো খুঁজে বের করে আমাদের সেটা থেকে মানে যত তাড়াতাড়ি উত্তরণ করা যায়। কারণ আমাদের বারবারই বলছি যে বোলিং সাইডটা নিয়ে তো আমাদের কারো কোনো কমপ্লেইন আপাতত নেই। মেইন প্রবলেম ব্যাটিং সাইড। ব্যাটিং এর কোথায়, কোন জায়গাটা আপনার কাছে মনে হচ্ছে প্রবলেম? ব্যাটিং এর প্রবলেম আমার কেন জানি মনে হয় সমন্বয় সাধনটা হয় না ঠিকঠাক। কারণ আমরা যখন 20 ওভারে খেলছি, সেটা আমাদের মাথায় রেখে খেলা উচিত যে আমরা কতক্ষণ পাওয়ার প্লে পাচ্ছি, বা অপর পক্ষকে নিয়ে স্টাডি করাটা, যে কে কিভাবে বল করতে পারে, সেই বলটা রিড করার যে দক্ষতা বা ক্ষমতাটা। আজকে শান্ত পোস্ট ম্যাচে আমরা শুনছিলাম, শান্ত বলছিলেন যে অবশ্যই দায়ভারটা তো যতই আসলে সবগুলো ম্যাচ তো বোলারদের ঘাড়ে পা রেখে জেতা সম্ভব নয়, ব্যাটারদের অবশ্যই এগিয়ে আসতেই হবে। আমরা সেটা চেষ্টা করছি, অনুশীলনে কিংবা মিটিংয়ে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু দিন শেষে এক্সিকিউশনটা হচ্ছে না। ইশতিয়াক ভাই, কি মনে হয় এক্সিকিউশনটা কেন হচ্ছে না? তিনি সেই উত্তরটা অবশ্য দিতে পারেননি। আমার মনে হয় যে চেষ্টা নিশ্চয়ই কোনো ত্রুটি নাই, সিনসিয়ারিটির কোনো অভাব নাই।
ক্রিকেটে যেটা হয় না তাও না, আমি মনে করি বিশেষ করে ওর উপরে একটু আমাদেরকে আস্থাটা রাখতে হবে। ইজ এ ইয়াং গাই, আস্থা এই জন্য রাখতে হবে, আমরা তাকে আগেও দেখেছি, আগেও ভীষণ খারাপ তার ফর্ম গেছে, ভীষণভাবে সে নিন্দিত হয়েছে, ভীষণভাবে সে সমালোচিত হয়েছে। সেখান হি হ্যাজ কাম ব্যাক, অ্যান্ড সে প্রত্যেকটা ফরম্যাটে ভালো খেলেছে, টেস্ট ম্যাচ, টি20, এবং যে কারণে সে ক্যাপ্টেন হয়েছে। সো ক্যাপ্টেন তো এবং তার ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় না যে কোনো প্রশ্নের জায়গা রয়েছে। আমি মনে করি ইভেন হিজ ব্যাটিং খুবই অর্ডিনারি মনে হচ্ছে। উই হ্যাভ টু হ্যাভ ফেথ অন হিম। এবং ইয়াং প্লেয়ার কয়টাই বা 1 বছরও তো মনে হয়নি ক্যাপ্টেন্সি করেছে, 1 বছর হয়নি। সো উই হ্যাভ টু হ্যাভ, আমার মনে হয় আমরা সবাই মিলে খুব বেশি ওকে নিয়ে সমালোচনা যেন না করি। আমার মনে হয় যে লেটেস্ট এন্ড বিসিবিও যেন তার উপরে আস্থাটা রাখে। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট টু কন্টিনিউ উইথ হিম, বিকজ চেঞ্জ করে খুব একটা লাভ হবে না। লেটস সি, দেখার বিষয় যে আসলে তিনি কতটুকু ক্যাপ্টেন্সি নিয়ে আমি যেটা বলছিলাম যে কোনো সন্দেহের অবকাশ নেই। মাত্র 4 ম্যাচে ওয়ার্ল্ড কাপের মাত্র 26 রান তার নামের পাশে অবশ্যই বেমানান। দুঃখিত। একটু মমিতার কাছে আবারও যেতে চাই, আপনার ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। গান বাজনা কেমন চলছে আপনার? ভালো, যেহেতু গানই গাই, তো গান নিয়ে আমাদের সব রকম কার্যক্রম তো চলছে, গানের মতোই চলছে। কোনো অ্যালবাম কি বের করার ইচ্ছা আছে? এখন তো আর আগের মতো ওভাবে অ্যালবাম রিলিজ হয় না, এখন হচ্ছে এক একটা সলো ট্র্যাক রিলিজ হয়। তো সে ধরনের কোনো সলো ট্র্যাক আপনার আছে কিনা? সলো ট্র্যাক তো আছে, নতুন অনেকগুলো কাজ আসছে, দেখা যাক সেগুলো নিয়ে বেশ। আমরা একটু আজকে ঈদের দিন আমরা অবশ্যই ক্রিকেটের পাশাপাশি আরো বিনোদনের প্রয়োজন রয়েছে আমাদের, একটু গান শুনতে চাই আপনার কাছ থেকে। আপনার একটা সলো ট্র্যাকের গান যদি আপনি গেয়ে শোনান। সলো ট্র্যাক না, যেহেতু বাংলাদেশের খেলা, আমি দেশেরই একটা গান করছি। খেলা নিয়ে, ওকে। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ মাটি পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত হাসি হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন কমনীয়, বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। অসাধারণ, অসাধারণ। থ্যাঙ্কস এ লট আপনাকে। একটু আমাদের ফ্যান জোনে যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই। এবার রান খুব বেশি হচ্ছে না, মাত্র আজকেই শ্রীলঙ্কা 2 শতাধিক রান করেছে, তারা ম্যাচ জিতে নিয়েছে, যদিও আনুষ্ঠানিকতার ম্যাচ ছিল, তাদের পাওয়ার কিছুই ছিল না। তারপরও এ নিয়ে দ্বিতীয়বারের মতো 2 শতাধিক রান হয়েছে ইশতিয়াক ভাই এবারের বিশ্বকাপে। এতগুলো ম্যাচ হয়ে গেছে, 28টা ম্যাচ হয়ে গেছে, কেন রান হচ্ছে না, কি মনে হয়? উইকেটের ভিন্নতা আসলে, ইউএসএতে একরকম উইকেট, আমরা ইউএসএ তো নিউ ইয়র্কে আমরা লক্ষ্য করলাম যে একেবারে রান হয়নি বললেই চলে, এবং আমরা ইশতিয়াক ভাই লর্ডার হিলে দেখলাম যে একটাই মাত্র ম্যাচ হলো, এর আগে সবগুলো ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। গতকাল আমরা যে ম্যাচটা দেখলাম পাকিস্তানের ম্যাচটা, এবং এই ধরনের কন্ডিশন, কিংবা আমরা ওয়েস্ট ইন্ডিজও লক্ষ্য করলাম, বাংলাদেশ যে ম্যাচগুলো খেলছে বা দক্ষিণ আফ্রিকা খেলেছে সেখানেও রান হয়নি। রান আসলে আমরা পোস্ট ম্যাচ যে ডিসকাশনগুলো হয় সেগুলো তো আমরা গতকালকে দেখছিলাম, সেখানে কিন্তু অনেকেই বলেছেন যে 130-40 এনাফ, কিন্তু দেখা গেল ম্যাচে গিয়ে 130-40ই করা গেল না। তো চ্যালেঞ্জিং হবে উইকেটে রান করা, তারপর আসলে আমাদের টপ অর্ডারদের ভালো করার চেষ্টা করতে হবে। একবারে যদি আপনি টপ অর্ডারের 3 জনই একই সাথে ফল করে তাহলে আসলে একটা দল আসলেই অনেক নাজুক অবস্থায় থাকে। তো এই বিষয়গুলো আসলে যদি আমরা একটু 3 জনের মধ্যে যদি 2 জন ক্লিক করে কিংবা 1 জন ক্লিক করে স্টার্টিংটা সুন্দর হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে তৌহিদ হৃদয়, তারপর সাকিব মোটামুটি জ্বলে উঠবে আমরা আশা করি। তো মাহমুদুল্লাহ ভালো খেলছে, তারপর তৌহিদ হৃদয় মোটামুটি একটা সুন্দর ইনিংস কিন্তু আমাদের মাঝে মাঝে উপহার দিচ্ছে। তো সব মিলে স্টার্টিংটা যদি একটু ভালো হয় তাহলে
ধরেন 140 160 কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল স্কোর আমরা করেই থাকি, সেটা করতে পারলে আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো একটা স্কোর হবে এবং এটাই আমাদের অন্তত বাংলাদেশের দিক থেকে ভালোই হয়েছে এই ধরনের লো স্কোরিং ম্যাচে। বাংলাদেশ যেহেতু বড় স্কোর করে অভ্যস্ত নয়, তো এই ধরনের উইকেটগুলো বাংলাদেশের জন্য একেবারে পয়মন্ত হয়েছে। তারপরও এইরকম উইকেট আসলে অন্তত বিশ্বকাপ খেলার জন্য কতটুকু প্রিপেয়ার্ড ছিল, কিংবা আপনার কাছে মনে হয় কিনা যে একটা সমালোচনারও জায়গা রয়েছে, যেহেতু আমরা বিশ্বকাপে ট্রু উইকেট কিংবা প্রপার উইকেট দেখতে চাই, কিংবা টি-20 বিশ্বকাপ মানে আমরা যেটা মনে করি যে হয়তো বা 4 ছক্কার ফুলঝুরি হবে, তেমনটা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। ইশতিয়াক ভাই, এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনার কাছ থেকে নিব। তার আগে গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিংয়ে একটা বিরতির সময় হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে হচ্ছে মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। আমরা আলোচনা করছি বাংলাদেশ দলের জয়টা নিয়ে এবং পাশাপাশি এবারের বিশ্বকাপটার উইকেটগুলো আসলে অদ্ভুতের আচরণ করছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আমাদের সাথে আছেন ইশতিয়াক ভাই এবং মৌমিতা বোরা, পাশাপাশি ফ্যান জোনের অতিথিরা। ইশতিয়াক ভাই, যেটা বলছিলাম যে আপনার কাছে কি মনে হয় আমরা 4 ছক্কার ফুলঝুরি সেভাবে দেখছি না, কেন এমন হচ্ছে? এবং ICC এই ধরনের উইকেটগুলো সাধারণত আমরা কখনোই এই ধরনের বড় ইভেন্টগুলোতে দেখি না, এবার কেন এমন হলো? ওয়েল, আমি ইউএসএতে খেলা হবে, ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে, এটা আগের থেকেই বলা হচ্ছিল যে কন্ডিশনসগুলো অনেকখানি আমাদের এইসব কন্টিনেন্টাল কন্ডিশনের মতোই হবে, অনেকটা তাই। একটু স্লোয়ার উইকেট, একটু লোয়ার উইকেট, বাট টু পেসড উইকেট। একটা তো হচ্ছে যে ঠিক আছে একটু স্লো উইকেট হতে পারে, বাট আমার মনে হয় টু পেস উইকেট যেখানে ভেরিয়েবল বাউন্স, এটা ব্যাটসম্যানদের জন্য খুব মুশকিল আর কি এখানে ডমিনেট করে স্কোর করার। তো সেটাই আমার মনে হয় ব্যতিক্রমটা ওখানেই, যে ড্রপ ইন পিচেসগুলো ঠিক যে ধরনের রান প্রডিউস করার মতো উইকেট ছিল না, যেটা আমার মনে হয় যে অথচ আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিয়ান লেগের যেগুলো খেলা হবে উইল প্রবলি গেট বেটার উইকেটস, বিকজ ওয়েস্ট ইন্ডিজ ইজ আ ক্রিকেট প্লেয়িং নেশন এবং এখানে আগে তো ফাস্ট বোলিং উইকেটস হতো, ইদানিংকালে এখানে উইকেটসগুলো যেগুলো প্রিপেয়ার করা হয় মোস্টলি ফেভারিং স্পিনার্স, বাট একসময় কিন্তু জামাইকা, বারবাডোস এইসব জায়গা কিন্তু ইউজ টু বি একমাত্র ট্রিনিডাড এন্ড টোবাগো ছিল, যে এবং একসাথে গায়ানাও, হ্যাঁ গায়ানা, পোর্ট অফ স্পেন। বাট আমার মনে হয় যে দিস উইল বি আ লেসন ফর ICC। অবভিয়াসলি এটা এই ধরনের উইকেটে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট এই ধরনের উইকেটে হওয়ার কথা না, উই আর নট ইউজ টু সিং। আমরা একটাও 17 রান দেখি নাই, 80 রান মনে হয় হয়তো বা না, একটা 94 করেছিল অ্যারন জনসন এগেনস্ট ফার্স্ট US এর খেলা, তাছাড়া আমরা একটা কোনো রকম এটা তো হতে পারে না। সো দিস কুড বি আ লেসন ফর ICC। আমার মনে হয় যে এক্সাইটিং ম্যাচেস হয়েছে, নট দ্যাট যে একেবারে, যেটা আরেকটা আনইউজুয়াল জিনিস হচ্ছে অনেক কটা ম্যাচ ওয়াশড আউট হয়েছে। সো দ্যাট ইজ অ্যানাদার থিং দ্যাট, এবং এটা খুব ভারী পড়েছে পাকিস্তান কিংবা এই ধরনের দলগুলো, শ্রীলঙ্কার ক্ষেত্রেও। তো এটাই আমার মনে হয় যে ব্যতিক্রমধর্মী ওয়ার্ল্ড কাপে এটাই যে উই হ্যাভ নট সিন বিগ স্কোরস, উই হ্যাভ নট সিন লার্জ টোটালস, আর এতটা খেলা ওয়াশড আউট হয়েছে কোনো ওয়ার্ল্ড কাপে মনে পড়ে না। দিস উইল বি আ লেসন। বাট যদি ইউএসএতে খেলার ছিল, ICCর অবভিয়াসলি একটা গ্লোবালাইজেশনের একটা জয়গান গাওয়ার তাদের চেষ্টা ছিল, তো সেটা অনেকখানি আমার মনে হয় সক্ষম হয়েছে, বিকজ হোস্ট কান্ট্রি কোয়ালিফাই করেছে। হোস্ট কান্ট্রি এখানে যদি আরও ভালো খেলার প্রদর্শন করে, আমার মনে হয় ইট উইল বি গুড ফর ক্রিকেট। যদি ক্রিকেট ইন USA যদি ইফ ইট টেকস অফ, আমার মনে হয় সার্বিকভাবে ক্রিকেট গেইন করবে। জি, বাংলাদেশের বাইরে পছন্দের দল কোনটা আপনার? শ্রীলঙ্কা বাংলাদেশের খেলায় কি শ্রীলঙ্কা সাপোর্ট করেছেন? না, অবশ্যই বাংলাদেশ। শ্রীলঙ্কা খুব একটু কিছুটা হলো আনইউজুয়াল বাংলাদেশের মানুষ। আমিও কিন্তু আই এম অলসো ভেরি বিগ ফ্যান অফ শ্রীলঙ্কা। প্রথম থেকেই, যখন থেকে তারা বাংলাদেশে খেলতে এসেছিল ওই সময় থেকেই কিন্তু শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট ইজ ভেরি ভেরি স্ট্রং, দে প্লে এক্সাইটিং ক্রিকেট। এবং আমার মনে হয় যে টিপিক্যাল আমরা মাঠে তো দেখি তারা খুব হই হুল্লোড় করে, খুব ব্যান্ড ট্যান্ড নিয়ে আসে, খুব এনজয় করে, অ্যান্ড এক্সাইটিং ক্রিকেটও খেলে। সেই জন্য আমি আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইদানিং অফকোর্স অ্যাড হয়েছে আমার আফগানিস্তান। তো আমার আফটার বাংলাদেশ এই দুইটা দল আমার খুব এক্সাইটিং। এবং 96 ওয়ার্ল্ড কাপ জয়ের পর মানে আমাদের খেলার বোঝাটা কিংবা শেখাটা তো ওই সময়টাতেই, তখন একটা শ্রীলঙ্কার জয় এবং বাংলাদেশের ক্রিকেট আজকে এতটুকু পর্যন্ত এসছে, কোনো এক সময় অনেক কটা শ্রীলঙ্কান প্লেয়ার বাংলাদেশে খেলে গেছে, টেস্ট প্লেয়ার্স, এবং তাদের আমরা অনেক হেল্প পেয়েছি কিন্তু বাংলাদেশ।
আজকে এই পর্যায়ে এসছে বিকজ উই হ্যাভ বিন প্লেইং against for and against Sri Lankan টেস্ট প্লেয়ার্স অ্যান্ড ফার্স্ট ক্লাস প্লেয়ার্স। ইন্ডিয়া পাকিস্তান থেকে এসছে, কিন্তু সবসময় শ্রীলঙ্কান প্লেয়ার্সের সবচেয়ে বেশি। এটাও একটা কারণ যে শ্রীলঙ্কাকে আমি বিশেষ করে ফেভারিট হওয়ার পিছনে এটাও একটা আমার বড় কারণ। জি, মৌমিতা, আপনার মানে কারণটা কি, শ্রীলঙ্কাকে কেন পছন্দ করেন? এবং আমরা ইদানিংকালে বা সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি যে একটা শক্ত রাইভালরি বাংলাদেশের সাথে, একেবারে নিজাহাজ ট্রফি বলুন কিংবা টাইম আউটের ইস্যু বলুন। আসলে আমি যখন ক্রিকেট যখন বুঝি তখন আমি বেশ ছোট, মানে একদম ক্লাস 3-4 থেকে আমার দাদু, মানে আমার মায়ের বাবা, নানা, তো আমাকে ক্রিকেটটা বুঝিয়েছেন আমার নানা। তো তখন থেকে আমি রান রেট থেকে সব কিছু তখন থেকে বুঝি, ক্লাস 3-4-এ আমাকে প্রথম খেলাটা বোঝানোই হয়েছে শ্রীলঙ্কার খেলা দেখি। এবং আমার কাছে সবসময় সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক, যে কোনো খেলার খুব নান্দনিকভাবে যারা খেলে, নান্দনিকতা খেলার এই জিনিসটা আমার খুব চোখে লেগেছে শ্রীলঙ্কার। এবং সেটার সেই কন্টিনিউশনটাও কিন্তু বজায় ছিল শ্রীলঙ্কার সবসময়, যে খেলার মধ্যে একটা নান্দনিকতা থাকবে। হার জিত তো সব খেলাতেই থাকে, কিন্তু আমি যখন খেলছি আমার ওই খেলার ডিসেন্টলি প্লে করা এবং সবকিছু মিলিয়ে আমার শ্রীলঙ্কা এবং কুমার সাঙ্গাকারা আমার খুব পছন্দের প্লেয়ার ছিল। জি, আমার মনে হয় কুমার সাঙ্গাকারা মানে তার হেটার আমার মনে হয় না যে বিশ্বে আছে কিনা, খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। একেবারে একদমই জেন্টলম্যান, অসাধারণ একজন। আমি 2015 ওয়ার্ল্ড কাপের একটু স্মৃতিচারণ করতে চাই, ব্যাক টু ব্যাক 4 সেঞ্চুরি, অ্যামেজিং। আমি একটু জানতে চাইবো দর্শক যারা আছেন, আমাদের সহকর্মী যারা আছেন, একজন তো বললেন যে শ্রীলঙ্কা তার পছন্দ, আপনাদের কোন দল কোনটা পছন্দ? এবং পাকিস্তান নিউজিল্যান্ডের মতো দল শ্রীলঙ্কার সাথে, তারা সুপার 8-এ উঠতে পারেনি, তারা ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকেই। বাংলাদেশ যতটাই কষ্ট করে আসুক না কেন, তারপরও এই ধরনের বড় নামগুলো ছিটকে গেছে, কিছুটা হলেও বিশ্বকাপের রং হারিয়েছে কিনা? অবশ্যই হারিয়েছে। পাকিস্তান চলে যাওয়াতে আমার খারাপ লাগছে। তারপর নিউজিল্যান্ড 2 নম্বর আমার পছন্দের সেকেন্ড টিম হিসেবে পাকিস্তান। মন খারাপ করেছেন একদম, আপনার চেহারা স্পষ্ট দিয়ে দিচ্ছেন একদম। পাকিস্তান আমার পছন্দের টিম ছিল, ওরা গেছে খুব কষ্ট হয়েছে। আর বাকি নিউজিল্যান্ডের খারাপ লাগছে, আর বাকিগুলো ঠিক আছে। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেছে, এটাইতে খুশি। জি, আর কেউ? আমি বাংলাদেশের পরে অস্ট্রেলিয়ার খেলা খুব পছন্দ করি, ওরা খুব ডমিনেটিং খেলে। আমার মনে হয় অস্ট্রেলিয়া, ওরা যখন ছোট থাকে ওই তখন থেকেই ওদের যে উইনিং একটা ব্যাপার তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়। ওরা সব সময়, যে আমরা একেবারে জিনগতভাবেই তারা এটা পেয়ে আসছে। ওরা সব সময়, যেমন মিচেল স্টার্ক একদম যখন ওই যে কলকাতা নাইট রাইডার্সের সেমিফাইনাল ফাইনালে এসে পারফর্ম করে, তারা চ্যাম্পিয়ন ক্রিকেটার। এবং আমরা এরকম মিচেল স্টার্কের কথা বললেন যে পুরো আসর জুড়ে ফ্লপ, তারপরে এসে জোর উঠেন সেমিফাইনাল ফাইনাল। ডেভিড ওয়ার্নারকেও দেখেছি, ফাইটিং ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও দেখেছি আমরা সব সময় বাইলেটারাল সিরিজ কিংবা সারা বছর ফ্লপ থাকেন, ওয়ার্ল্ড কাপে এসে কি যেন একটা হয়ে যায়, এবং ডেভিড ওয়ার্নার দুর্দান্ত পারফর্ম করে থাকেন। শফিক? আমার ইন্ডিয়া পছন্দের টিম বিশ্বকাপে। এর অন্যতম কারণ আসলে অনেকে মনে করে যে বিরাট কোহলি আছে সে দলে অনেক আইপিএল থেকে সুন্দর সুন্দর ব্যাটার বের হয়ে আসে, কারণে হয়তো তাকে সাপোর্ট। কিন্তু আসলে বিষয়টা তেমন না। একসময় কিন্তু আমরা ইন্ডিয়া দলকে সাপোর্ট করতাম ব্যাটিংয়ের জন্য, কিন্তু বোলিংয়ের জন্য আমরা কিন্তু তাকে গোনায় ধরতাম না। তো এখনকার আসলে তাদের বোলিং লাইন আপ, বুমরার ইয়র্কারের যে উইকেটগুলো সে নেয়, আসলে এইগুলো দেখার জন্য হলে ইন্ডিয়ার ম্যাচ আসলে দেখা উচিত আমার মনে হয়। এখন মানে শক্তিশালী জায়গাটা আপনার শুধুমাত্র ব্যাটিং এ নয়, এখন বোলিং এ অনেক বেশি শক্তিশালী, এবং ফিল্ডিং এ তো অ্যাজ ইউজুয়াল তারা তাদের সেই সহজাত ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং করে। আর এর বাইরে আসলে পাকিস্তান টিমের জন্য খুব একটা সফট কর্নার কাজ করে প্রতিবারই। এটা খুবই রেয়ার ঘটনা যে ভারত পাকিস্তান দুই দলের সাপোর্ট করা। বিষয়টা এমন তো না যে আমার ওটা আসলে বাপদাদার সম্পত্তি, আমি ইন্ডিয়ার বাইরে যেতেই পারবো না, বিষয়টা তা না। ভালো খেললে অবশ্যই মানে তাদের প্রতি একটা সমর্থন থাকা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আসলে শাহিন আফ্রিদি, তারপর তাদের যে পেস অ্যাটাক, সেটা কিন্তু বেশ শক্তিশালী। কিন্তু তারপরে গত ওয়ানডে যে বিশ্বকাপটা হলো, সেটাতেও কিন্তু পাকিস্তান বেশ একটা কোলাপস করলো, তাদের এত শক্তিশালী বোলিং লাইন আপ নিয়েও কিছু করতে পারলো না। এই বিশ্বকাপেও দেখলাম যে খুব বাজেভাবেই এক প্রকার তাদের বিদায় হলো। তো যাই হোক, ইন্ডিয়ার পরে পাকিস্তানের জন্য একটা সফট কর্নার কাজ করে, এবং তাদের জন্য খারাপ লাগা আমার আছে আর কি। জি, শাকিব? ধন্যবাদ। শফিক যেমনটা বলছিলেন আর কি, আসলে পাকিস্তান ছাড়া বিশ্বকাপ আসলে ভাবাই যায় না। পাকিস্তান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা থাকবে, এরা মনে হয় যে আসলে সৌন্দর্য বহন করে। আর আমার কথা বলতে গেলে বাংলাদেশের পরে সবসময় আমিও আসলে ইন্ডিয়ার সাপোর্টই করতাম।
কারণ হচ্ছে ইন্ডিয়ার সৌরভ গাঙ্গুলিকে খুব ভালো লাগতো, বিশেষ করে সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার যখন ওরা ব্যাটিংয়ে নামতেন ফার্স্টে ওপেনিংয়ে, চমৎকার তারা জুটি অনেক করেছেন। তো তাদের থেকে মনে হয় খেলাটা আমাদের বোঝা, শেখা এবং দেখতে দেখতে বড় হয়ে আসা। এরপর যখন বাংলাদেশের আশরাফুল আসলো তখন থেকে একদম ডাই হার্ট ফ্যান হয়ে গেলাম আশরাফুলের। আমাদের সময় তো আশরাফুলই ছিল আশরাফুল বা আমাদের কি বলে সেলিব্রিটি, পোস্টার বয়। এরপর না সাকিব আল হাসানরা আস্তে আস্তে আসলো। তো এরপরে বাংলাদেশের পরে আসলে ইন্ডিয়া ছাড়া আমার বেসিক্যালি আসলে ভালো লাগা দল আর কেউ ছিল না। থ্যাংক ইউ। আমার কাছে ইন্ডিয়ার খেলা খুব ভালো লাগে, রোহিত শর্মা, এত ইন্ডিয়ার সাপোর্টার, রোহিত শর্মা, তারপর বিরাট কোহলি, ওদের ব্যাটিং দেখলে আমার কাছে আসলেই খুব ভালো লাগে আর কি। টি20 টুর্নামেন্ট হবে এবং সেখানে আসলে ইন্ডিয়াকে সাপোর্ট না করার বা তাকে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। তাদের খেলা, তাদের বোলিং লাইন আপ, তাদের ব্যাটিং লাইন আপ, তাদের টিমের যে ওয়ার্কআউটগুলো করে তারা, টোটাল পরিকল্পনা সব মিলিয়ে আসলে ইন্ডিয়াকে সাপোর্ট করাটা আসলে অস্বাভাবিক কিছু না। জি, অনেকগুলো ইন্ডিয়ার সাপোর্টার পেয়ে গেছি। তবে আমার পরবর্তী যে কুইজটি আপনাদের জন্য, সেই কুইজটি অবশ্য বাংলাদেশ কেন্দ্রিকই, যেহেতু আজকেই খেলা হয়েছে। বাংলাদেশ দলগতভাবে একটা রেকর্ড করেছে আজকে, সেই রেকর্ডটা কি জানতে চাই আপনাদের কাছে। কেউ এই প্রশ্ন, এটাও খুব সহজ, হচ্ছে আপনার ডিফেন্ড করা, একটু আগে হাত তুলে তারপর ডিফেন্ড করার যে রেকর্ড, সেটা এত কম রান ডিফেন্ড বাংলাদেশ এর আগে কখনো করেনি বিশ্বকাপে। প্রথমে এত কম রান করে সেটাকে ডিফেন্ড করার। এক্স্যাক্টলি আমি বুঝতে পেরেছি আপনার উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। বাংলাদেশ মানে যেখানে ভিকটিম ছিল এই কুইজের, মানে আমি যদি বলি যে সবচেয়ে কম রান করে ডিফেন্ড করেছিল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষেই, এবং সেই রেকর্ডটাই বাংলাদেশ ভেঙে দিয়েছে। সবচেয়ে কম রান করে বিশ্বকাপে তারা সেই 106 রান করে সেই রান তারা ডিফেন্ড করেছে। তবে আপনার হাতে যেহেতু অলরেডি একটা পুরস্কার আছে, আপনাকে দ্বিতীয় পুরস্কারটা আমি তুলে দিব না। আরও একটি প্রশ্ন আমি পরের অর্ধে দরকার পড়ে আমি আরও একটা প্রশ্ন করবো, আরও কিছুটা সহজ প্রশ্ন করার চেষ্টা করবো, যেহেতু আমার সহকর্মী। আমি মোটেই কঠিন প্রশ্নের দিকে যাব না। আমি একটু মৌমিতার কাছে ফিরতে চাই। আমি ব্রেকে বলছিলাম যে আপনার হাতে দুটো ট্যাটু দেখতে পাচ্ছি। ট্যাটুগুলো কি অর্থ বহন করে, কিংবা কোনো আদৌ এর কোনো মাজেদা আছে কিনা? না, ওরকম কিছু না, আমার পছন্দ হয়েছে, করেছি। কি মানে আমি একটু দেখাতেন একটু দর্শকদের। এটা একটা কাল্পনিক ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটা ত্রিশূল। আচ্ছা, যাই হোক, আমি জানি না আপনি হয়তো বা বলতে চাচ্ছেন কিনা, আমি জানি না। আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের বাইরে আপনি বলছিলেন যে আপনার পছন্দের দেশের কথা বলছিলেন, শ্রীলঙ্কা। ক্রিকেটার, আমরা জানি যে ক্রিকেটারের তালিকায় আপনি কাদের রাখবেন পছন্দের, এবং সেখানে ব্যাটার বোলার কারা আছে? বলতে আমি যখন খুব ছোট ছিলাম, একদম ছোট, তখন আমার হাবিবুল বাশারকে অনেক ভালো লাগতো। মানে আমার সবসময় কেন যেন ওই বললাম না, আমার যাদের মধ্যে ওই নান্দনিকতা বা আপনি একেবারে অতীত থেকে কিংবা শৈশব থেকে আর বেরিয়ে আসতে পারেন না, শৈশব থেকে বেরিয়ে আসতে পারছি না এই কারণ ওই দেখেই কিন্তু আজকের এই খেলা আমি দেখছি বা দেখার আগ্রহ আমার। তো তখন ওই তালিকায় সৌরভ গাঙ্গুলি আমার খুব পছন্দের খেলোয়াড়। আর কথা তো বললামই, জয়সূর্য আমার অনেক পছন্দের প্লেয়ার ছিলেন। আর এখন আমার মেন্ডিসের অনেক ভালো লাগে তার খেলা। আর আমাদের বাংলাদেশ দলে যথেষ্ট ভালো ভালো কুশল মেন্ডিসের কথা বলছি। আজকেও তার একটা দুর্দান্ত অবস্থান আমরা দেখতে পেরেছি, 46 রান, এটাও একটা বিশাল। আপনি একই সাথে বাংলাদেশের খেলা দেখেই ক্ষান্ত হননি, আপনি শ্রীলঙ্কার খেলাটা দেখেছেন, যেহেতু আপনি শ্রীলঙ্কা আপনার পছন্দের দল। এই আর কি, পছন্দের তালিকাটা তো আসলে অনেক লম্বা। আর আমার ওয়েস্ট ইন্ডিজের খেলাও খুব ভালো লাগতো। ওয়েস্ট ইন্ডিজ, এবং ওয়েস্ট ইন্ডিজ যদিও তারা গত ওয়ানডে বিশ্বকাপটা খেলতে পারেনি, এবার আমার কাছে মনে হয় যে একেবারে শক্ত অবস্থান, এবং তাদের একটা হট ফেভারিট বলা যেতেই পারে যেভাবে তারা খেলছে। যদি আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ রয়েছে আগামীকালকে, আমরা নিশ্চয়ই সেই ম্যাচটি দেখবো, যে আসলে যেহেতু দুইটা একেবারে ওই গ্রুপ থেকে দুটো শক্তিশালী দল মুখোমুখি হবে, আমরা সেই ম্যাচটি কেমন হয় সেটা মোটামুটিভাবে গতিপথটা নির্ধারণ করে দিবে সুপার 8-এর। ইশতিয়াক ভাই ওয়েস্ট ইন্ডিজ নিয়ে বলছিলেন, এবং এই বড় দলগুলোর না থাকা, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের মতো দলগুলোর না থাকা, আমি সেম প্রশ্নটাই করতে চাই, সেটা আসলে সুপার 8কে কিছুটা হলেও রং হারিয়েছে কিনা, এবং যুক্তরাষ্ট্রের কথা স্পেশালি বলতেই হয়, তারা যেভাবে উঠে এসেছে, এবং ক্রিকেটের গ্লোবালাইজেশনের যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলছি, সেটাতে কতটুকু সার্থকতা পেয়েছে এই ধরনের টিমগুলোর উঠে আসার কারণে, কিংবা স্কটল্যান্ডের ভালো খেলাটা? ওয়েল, আমার মনে হয় যে আইসিসি অ্যাসোসিয়েট একটা হোস্ট কান্ট্রি, সেখান থেকে তারা কোয়ালিফাই করেছে, এবং যেই পরিকল্পনা আইসিসির, সেটা অনেকখানি একটা সার্থকতা থাকছে এটার
পিছনে, বিকজ ইউএসএ has played well, because USA has qualified, it will popularize the game in the USA, সেটাই তো চাচ্ছে। তো বিশাল মার্কেট, এই মার্কেটটাকে পেনিট্রেট করতে চাচ্ছে আইসিসি। সেই দিক দিয়ে আমার মনে হয় যে একটা বড় অর্জন হয়েছে। হয়তো কিছু কিছু এরিয়া যেরকম উইকেট নিয়ে সমালোচনা হয়েছে, বড় স্কোর দেখতে পাইনি, ব্যাটসম্যানদের ওরকম 4 ছক্কা এরকম বড় বড় স্কোর দেখতে পাইনি, ওইটা একদিক দিয়ে ঠিক আছে, উই মিসড টিপিক্যাল ওয়ার্ল্ড কাপ টাইপ ফ্লেভার। বাট এই দিক দিয়ে আমার মনে হয় যে এই অর্জনটা বিশাল একটা অর্জন, এবং আশা করব যে এটাকে কাজে লাগাবে। অন্যদিকে ইয়েস, পাকিস্তান আসে নাই, যেটা অনেকে ভক্ত আছে, কারণ আমরাও আশা করি নেই যে পাকিস্তান ছিটকে যাবে, কোয়ালিফাই করবে না। উই নেভার এক্সপেক্টেড। পাকিস্তান হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ সাইডস ইন বিগ অ্যাট্রাকশন ইন দি, সবসময় ফেভারেটের মধ্যে থাকে। নিউজিল্যান্ড ইদানিংকালে দে হ্যাভ বিন চ্যাম্পিয়ন্স, টেস্ট ক্রিকেট বলি আর ওয়ানডে ক্রিকেট বলি, টি20 ক্রিকেট বলি, চ্যাম্পিয়ন সাইড, টপ র্যাঙ্ক সাইড। এরাও ছিল না। ইংল্যান্ড কোনো মতে স্ট্রাগল করে কোয়ালিফাই করে গেছে। আমার মনে হয় যে 3.5 ওভারের জয়টা একেবারে বুস্ট করে দিয়েছে। হ্যাঁ, এবং কোয়ালিফাই যখন করেই গেছে, আমি তাদেরকে সবসময়, আমি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টপ 3-তে রেখেছিলাম। এখন যখন তারা চলেই এসছে, you never know, India, England can go on to win the championship, but yes, USA আসাটা জাস্টিফাইড, পাকিস্তান নিউজিল্যান্ড না আসাটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট ওভারঅল আই থিঙ্ক লেটস হোপ সব যাই হোক না কেন একটা বাংলাদেশের জন্য ভালো খেলে, বাংলাদেশ ভালো খেলে এবং উপভোগ্য ম্যাচ আমরা আশা করতে পারি। ওয়েস্ট ইন্ডিজের ফেরত আসাটা ইজ এনকারেজিং। জি, এবং একই সাথে বাংলাদেশের সুপার 8-এর ব্যাক টু ব্যাক 2 দিনে 2 ম্যাচ রয়েছে, এবং সেটা কতটা ইফেক্ট হইতে পারে বাংলাদেশ দলের জন্য আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব অবশ্যই। তবে তার আগে একটা বিরতি সময় হয়ে গেল। গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার বাই ভাইয়া হাউজিংয়ে আমরা বিরতিতে যাব। তার আগে একটা গান, আরও একটা গান শুনতে চাই মমিতা আপনার কাছ থেকে। আমরা গান শুনতে শুনতে বিরতি দিয়ে যেতে চাই। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। নাইস, ভেরি নাইস। দর্শক, ফিরে এলাম গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, এবং কো স্পন্সর হিসেবে আছে জেরেসাইডেম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদে হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। ইশতাক ভাই, জানতে চাচ্ছিলাম যে ব্যাক টু ব্যাক 2 দিনে 2টা ম্যাচ বাংলাদেশের, সকালে এক ম্যাচ দেখতে হবে, পরের দিন রাতে আরেকটা ম্যাচ, কিছুটা হলেও প্রেসারে পড়ে যাবে কিনা দল, এবং যেহেতু 2টাই শক্তিশালী প্রতিপক্ষ? ওয়েল, আই মিন একটু তো ফ্যাটিক, একটু তো টায়ার্ডের একটা ব্যাপার স্যাপার থাকবে, যদিও একই ভেন্যুতে খেলা হবে। আবার আরেকটা হচ্ছে যে একটা কি বলে ওটাকে, বলা সহজ, প্লেয়ারাই বুঝবে বেশি, মোমেন্টামে থাকবে। সি, সো দ্যাট ক্যান অলসো বি এন অ্যাডভান্টেজ। যদি আগের খেলাটা যদি ভালো খেলে, ইউনো, সেই ওই মোমেন্টামটা নিয়ে যাবে সাথে সাথে খেলা। ইউ নেভার হ্যাড প্রফেশনাল ক্রিকেটার্স, দে হ্যাভ টু বি অ্যাডজাস্ট। যে জিনিসটা আমাদের নিয়ন্ত্রণে নাই সেটা চিন্তা করে লাভ নেই। তো ইউল হ্যাভ টু ফাইন্ড আউট হাউ বেস্ট উই ক্যান অ্যাডাপ্ট, হাউ বেস্ট উই ক্যান কনজার্ভ আওয়ার এনার্জি অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট ডে, এটাই। আর হচ্ছে যখন সুযোগ পেয়েছেই, সবচেয়ে বড় যে আলহামদুলিল্লাহ দে হ্যাভ কোয়ালিফাইড ফর দি টপ 8, এবং সো কিছু ভালো দলের বিপক্ষে খেলার একটা সুযোগ তৈরি হচ্ছে। হ্যাঁ, একদম, একেবারে, এবং ভালো দলের এগেনস্টে ভালো পারফরমেন্স বাংলাদেশের দলকে আমরা করতে দেখেছি, সো we have to be positive and expect Bangladesh to play good cricket. Simple as that. Let's hope for the best. মমিতা, আপনি ব্রেকে বলছিলেন যে না, আমি আর গান গাইবো না, আপনি আমাকে গান গাইতে বলবেন না, গান শুনবো না আপনার কাছ থেকে, অসুবিধা নেই, ভয় পাবেন না। আমি একটু জানতে চাই, ঈদে কষ্ট করে ঈদের দিন এসেছেন, ঈদে কেমন কাটে আপনার দিন? কেমন কাটে বলতে, আমার যেহেতু গান গাই, গানের প্রোগ্রাম থাকলে গান গাই, আর সেটা না করলে আমার সব দিনই একই রকম যায়। সব দিনই একই রকম যায় বলতে প্র্যাকটিস, ঘুমানো, এই। ঈদে আমি ইশতাক ভাই লক্ষ্য করলাম যে ইদানিংকালে, আগে আমরা এমনটা করিনি, ইদানিংকালে এটা কি ট্রেন্ড কিনা আমি জানি না, দর্শক যারা আছেন কিংবা ফ্যান জোনে যারা আছেন তারা বলতে পারবেন যে ঈদের দিন ঘুমানোর একটা প্রবণতা, যে একটা ফ্রি ডে, রেস্ট ডে, আমরা ঘুমাই, এরকম কেউ আছেন কিনা যে ঈদের দিন ঘুমিয়ে কাটান বিকেলে কিংবা?
ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট অনেকাংশে। যদি বৃষ্টি থাকে, বাইরে যদি বের হওয়া না যায়, সেক্ষেত্রে হয়তো বা ঘুমানো হয়। এবং আমাদের গত একেবারে যদি রোজার ঈদ কিংবা কুরবানির ঈদ দুটো মিলেই বেশ কয়েক বছর ধরে কোনো না কোনো ঈদে আমরা খুব ভরপুর বৃষ্টি পাই। বেসিক্যালি আমরা আসলে যখন রোজার ঈদ আসছে তখন আমাদের অনেক কাজের থেকে অনেকটা রিলিফ হই বা ছুটি পাই, অনেক লম্বা ছুটি পাই। তখন মনে হয় যে একটু রেস্টে কাটালে মনে হয় ভালো হয়, কারণ আমরা এতটা লং টাইম রেস্ট আমরা নেওয়ার সুযোগ পাই না। কিন্তু কোরবানি ঈদের সময় কিন্তু সেই রেস্টটা আর হয় না। আর সকাল থেকে যেহেতু শুরু হয়, মানে ঘুমটাও রাতের বেলা তেমন একটা হয় না, উঠেই নামাজ পড়া, তারপর কোরবানি দেওয়া, তারপর আরও অনেক ধকল যায়। এরপরে বিকেলবেলা হলে তো আসলেই শরীরটা খারাপ হয়ে যায়। এরপর থেকে টানা 2-3 দিন তো ঘুমিয়ে চলে যায়। তো এই জন্যই মনে হয় যে ঈদের দিনগুলো আমাদের একটু ঘুমের দিনই মনে হয়। ইশতিয়াক ভাই, আপনি আপনার এই কোরবানির ঈদ নিয়ে কোনো অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করতে চান কিনা? কখনো গরুর হাটে কিংবা মাংস কোবানোতে এই ধরনের কোনো কাজ আপনি করেছেন কিনা? না, ওরকম কোনো কিছু এই মুহূর্তে মনে পড়ে না, ওরকম কোনো কিছু উল্লেখযোগ্য কিছু ঘটেছে। বাট ঘুমানোর যে ব্যাপারটা, ওইটা আমার মনে হয় যে সবারই কম বেশি এটার একটা ইয়ে আছে। যেটা বলছিল যে ঈদ আসলে অনেক রিল্যাক্সড ফিল করি সবাই, যে লম্বা একটা ছুটি, কোনো কাজ কাম নাই, অনেক চিন্তা নাই, ভাবনা নাই, ইউনো, ভালো খাওয়া দাওয়া, এভরিথিং ইজ সো কাম অ্যান্ড কোয়েট, সো পিসফুল। তো ওয়াই নট স্লিপ আ লিটল বিট, একটু ঘুমালে তো। নারীদের উপর দিয়ে আমার মনে হয় একটা বড় রকমের প্রেশার যায়। অবভিয়াসলি রান্না বান্না, মেহমানদারি করা একদম সকাল থেকে নিঃসন্দেহে। বাট আমার মনে হয় যে ওটাই খুব রিল্যাক্সিং একটা সময় যায়। জি, মৌমিতা, একটু আপনার কাছে জানতে চাই ঈদ প্রসঙ্গেই আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? ঈদের বাইরে পূজাও হতে পারে, সেটা মজার অভিজ্ঞতা বলতে ঈদের সময় বা আমাদের যে কোনো ফেস্টিভে কি হয় যে আমরা সবাই আত্মীয়স্বজনরা আসা যাওয়া, নতুন জামা কাপড়, এইগুলাই আসলে এগুলো আমার কাছে খুব একটা আলাদা কিছু মনেই হয় না কখনো। আমার কাছে ওই মনে হয় যে হ্যাঁ, ঘুমানোর জন্য আলাদা কিছু। কি মনে হয় আপনার কাছে, মানে ঈদ আমি যদি ওভারঅল ধরি, যে আপনার কাছে আপনি কোন মোমেন্টটা, আপনাকে যদি জিজ্ঞেস করি যে কোনটা আপনার কাছে খুব ভালো লাগে, স্মৃতিময়, এটাই যে এটা তো আর এখন ওভাবে পাওয়া যায় না, যে সব কাজিনরা এক হওয়া, এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা, যে পরিবারকে একসাথে পাওয়া। আমি এটা একেবারে না বললেই নয়, কারণ এই দিনটাতে দেখা যায় এমন আত্মীয় স্বজনের সাথেও আমাদের দেখা হচ্ছে, কারণ ছুটি ছাড়া তো আসলে কারোর সাথে কারো দেখা হয় না। এই সময়গুলোতে সবার সাথে যে সবার দেখা হয় এবং অনেকদিন পরে যে আলাপচারিতা, অনেক স্মৃতি নিয়ে কথাবার্তা, বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও তাদের বিভিন্ন পুরোনো দিনের কথাগুলো যেগুলো বলে, সেগুলো আমরা ছোটরা জানতে পারি। সব মিলিয়ে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে পারিবারিক একটা গেট টুগেদার, এটাকে কোনোভাবেই আলাদা করা যাবে না। এটাই মনে হয় সবচেয়ে আনন্দের বিষয়। অনেক সময় হয় অনেক আত্মীয় স্বজনের সাথে এমনিতে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু ঈদের সময় একটা আমার মনে হয় ওই আন্তরিকতাটা ইন্টারেকশন হয়। এক্স্যাক্টলি। আবার যার দর্শকদের কাছে যেতে চাই, খাবার দাবার কুরবানির ঈদে গরু বাইরে আপনাদের অন্য কোনো খাবার পছন্দের তালিকা আছে কিনা? আমরা জানি যে আমরা এই ধরনের অনেকগুলো মিম দেখি, যে সকালের নাস্তায় গরু থাকে, দুপুরে লাঞ্চে থাকে, রাতে থাকে। এর বাইরে গরু কিংবা যে কোনো মাংসের বাইরে, সেটা খাসি হতে পারে। আমি একটু বলি, মাংসের বাইরে বলতে গেলে আমার বাসার কালচারে বলতে গেলে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমার মা ঈদের 2 দিন আগে থেকে চটপটির একটা বিশাল আয়োজন করে, এবং বিশাল বড় পাতিলে যেরকম মাংস রান্না করে, ঠিক সেম পাতিলে সে বিশাল বড় করে চটপটি রান্না করে, এবং সেই চটপটি আমি নিজেও বানাই। ফুচকা দিয়ে খেতে খুব মজা লাগে। তো ঈদের সময়টাই আসলে সুযোগ হয়, বিশেষ করে ঈদের সময় ঘরের চটপটি আমরাও সবাইকে দিয়ে যারা আছেন আশেপাশে, যারা প্রতিবেশী, সবাইকে আমরা দিয়ে আমরা খাই। কারণ হচ্ছে কি, আমাদের এই গরু মাংস ছাড়া কিন্তু তেমন একটা কিছু খাবার আমরা পাইও না ঈদের সময়। কারণ হচ্ছে আদার্স যে দোকানপাট বা যেখানে আমরা খাবার খাইতে যাই বা রেস্টুরেন্ট, অনেক জায়গায় কিন্তু বন্ধ থাকে, হোটেলও বন্ধ থাকে। তো গরু মাংস ছাড়া তো উপায় নাই। এছাড়া আমাদের চটপটিটা ফেভারিট, এছাড়া সেমাই থাকেই, বা ফালুদা, পুডিং, আদার্স যে ঘরের খাবারগুলো, সেগুলো আমাদের মোটামুটি খাওয়া। নিশ্চয়ই শাকিল, আপনি আমাকে সেই চটপটির দাওয়াত আমি আপনার কাছে সবার জন্য দাওয়াত। কিছু প্রতিবেশী আছে, সবাই টিভি দেখছে কিন্তু, হ্যাঁ, তো কিছু প্রতিবেশী যদি ভাগ না পায় কিন্তু আজকে ধরবে, অনেকে জানে। ইশতিয়াক ভাই, ঈদে সাধারণত আপনার নিজের এরকম হয়েছে কিনা? আপনি নিজেও তো একজন ক্রিকেটার ছিলেন। এবার যেমন পুরো টিম তারা এমন একটা পরিস্থিতিতে রয়েছে, তারা হয়তো বা
সেরকমভাবে ঈদের আনন্দটা তারা উদযাপন করতে পারছে কিনা? আপনার এই ধরনের কোনো স্মৃতি রয়েছে কিনা যে ঈদের দেশের বাইরে ছিলেন কিংবা এই ধরনের কোনো কিছু এরকম হয়েছে এরকম বেশ কয়েকটা ঈদ দেশের বাইরে করা কিনা? হয়েছে। সেই ঈদগুলো আসলে কেমন হয়? কারণ সেরকম ভাইবটাও আসলে পাওয়া যায় না। না, পাওয়া যায় না। আমি আমার ঈদ মোস্টলি বেশ কয়েকটা ইনফ্যাক্ট আমেরিকাতে করার সুযোগ পেয়েছি। বড় জামাত হয়, ইয়েস, বিশাল জামাত হয়, কিন্তু তারপরে কিন্তু আর কোনো রকমের, যেমন ঈদের আগের দিন যে এখানে ঈদ হচ্ছে সে খুব একটা বোঝার উপায় নেই। এখন আমি যেখানে থাকি আমার বোনের ওখানে আবার ওদের একটা গ্যাদারিং হয়, সো ওইটুক ঈদের আগে ঈদের রাত্রে ওইটুক পর্যন্তই। বাট শহরে ঘুরে বেড়ালে বোঝা যায় না যে এখানে ঈদের, বাট when you go to the সকালের জামাত, বিশাল জামাতের আয়োজন এবং খাওয়া দাওয়া নিজেদের মধ্যে এসে ওইটুক পর্যন্তই হয়েছে, বোঝা যায় মুসলিম কমিউনিটির মধ্যে, নিজের বাংলাদেশি কমিউনিটির মধ্যে, ওদের মধ্যে আবার সোশ্যালাইজিং হয়। তো ভালোই লেগেছে, গুড মেমোরিজ। আমরা ঈদ নিয়ে অনেক কথা বললাম, আবারও একটু খেলায় ফিরতে চাই। মৌমিতা, আপনার কাছে কি মনে হয়, একটু প্রেডিকশন জানতে চাই। আপনার বাংলাদেশের সাথে খেলা রয়েছে 3টা দলের, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান, কি মনে হচ্ছে কয়টা জিততে পারে? একেবারে যেহেতু অস্ট্রেলিয়াটা নিয়ে বলতে চাই, আমরা যদি প্রিভিয়াস রেকর্ডও দেখি 2021-এর, আমি যদি এটা দেখতে চাই হেড টু হেড চ্যালেঞ্জে, কিন্তু বাংলাদেশের জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টা আর অস্ট্রেলিয়ার 2টো। সেটা ঠিক আছে, কিন্তু আমরা নিশ্চয়ই জানি যে উইকেটে বাংলাদেশ খেলেছে, মিরপুরের যে উইকেটটা ছিল, সেটা নিয়েও কিন্তু সমালোচনা কম হয় না। এখন এত কিছু আসলে, খেলা তো খেলা, এটাতে এত প্রেডিক্ট করে কিছু বলা যায় না, এবং আসলে কি হবে, কিভাবে মোড় ঘুরে যেতে পারে সেটাও বলা যায় না। যেহেতু আমাদের একেবারে যে কিছু নেই তা না, যা আছে তা দিয়ে যদি আমরা ঘায়েল করতে পারি এবং ডিফেন্সের দিকে বেশি মন দিই, আমার মনে হয় অস্ট্রেলিয়াকে হারানো খুব একটা কঠিন কিছু হবে না। আর অস্ট্রেলিয়াকে হারানো হয়ে গেলে আফগানিস্তান আর ইন্ডিয়া কোনো ব্যাপারই না আমাদের। আমি সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করি, আর এটা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য এই শুভকামনাটা থাকবে, তারা যাতে একটু মাথা ঠান্ডা রেখে খেলে। আর আপনি যেটা বলছিলেন যে আর্জেন্টিনার মতো বাংলাদেশ যেন অন্তত যেভাবেই হোক তারা যেন চ্যাম্পিয়ন হতে পারে, সবারই আসলে সেই প্রত্যাশা থাকে, যদিও অনেক বেশি উচ্চাশা হয়ে যায়। কুইজের মাঝের যেই পর্বটি ছিল, সেখানে কুইজের উত্তর একজন এর আগেও যিনি দিয়েছেন, তিনি পরের বারও দিয়েছেন, আমি জানি না। এবার কিছুটা সহজ প্রশ্ন করতে চাই। বাংলাদেশের যে সুপার 8-এর যে 3 ম্যাচ রয়েছে, আমি ধারাক্রমটা জানতে চাই। প্রথমে কার সাথে, তারপর কার সাথে, তারপর কার সাথে, 3টা ম্যাচ খেলবে বাংলাদেশ, কোন কোন দলের সাথে, সিরিয়ালি আমি জানতে চাইবো। একটু হাত উঁচু করে তারপর। জি, ফার্স্ট অস্ট্রেলিয়া, দেন ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। তারিখটা বলতে পারবেন? না বললে হবে। আমি যেই প্রশ্নটি করেছি সেটার উত্তর আপনি জিতে নিয়েছেন, এবং সহজ প্রশ্ন করেছি, নিশ্চয়ই এর ভাগ আমি চাইতেই পারি আপনার কাছ থেকে, শাকিল। থ্যাংক ইউ। ধন্যবাদ অসংখ্য আপনাকে। ইশতিয়াক ভাই, আপনার প্রেডিকশনটাই বা একটু জানতে চাই যে বাংলাদেশ দল আপনার কাছে কি মনে হচ্ছে, একেবারে যদি ক্রিটিক্যালি আপনি যদি বিশ্লেষণ করেন, আপনার কাছে মনে হয় কিনা যে অন্তত কোনো একটা ম্যাচ বাংলাদেশ জিততে পারে, এবং সেটা অনেক বড় অর্জন হবে, কারণ আমরা এখনো পর্যন্ত 4টা ম্যাচ, 3টাই যেহেতু মূল পর্বে জিতলাম প্রথমবারের মতো, 4টা তো কখনো জিতেইনি। এখন কি বলবো, ব্রেকের সময় তো আমাদের সিনিয়র জার্নালিস্ট দিলু খন্দকার এসে বলে গেল যে বাংলাদেশ ফাইনালে যাবেই, তো সেটাকে একজন একেবারে সমর্থক হিসেবে আমার মনে হয় যতটা না একটা তো হুইকেয়ার করেই গেল না। আই থিঙ্ক বাংলাদেশ প্রথমত এখানে এসছে, কষ্ট পেয়েছে আজকে, মানে আমার মনে হয় যদি অত কষ্ট না পেয়ে যদি জিততো, আই উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। আরেকটা হলো সাউথ আফ্রিকার সাথে দে ওয়ান দ্যাট ম্যাচ, ওটা আম্পায়ার তাদেরকে, আর তা নাহলে 4টা খেলা জিততো, 4-0 হতো, সো দ্যাট উড হ্যাভ বিন ভেরি গুড। আর আই এক্সপেক্ট বাংলাদেশ টু বিট অ্যাটলিস্ট একটা কি 2টা খেলা, এবং যখন মমিতা বলছিল যে অস্ট্রেলিয়ার সাথে হেরেছে, এখানে মনে 3টা খেলা জিতেছিল, আই ফরগট দ্যাট, আই থট একটাই জিতেছে সে কার্ডিফে। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড, আই ওয়াজ কনফিউজ যে বাংলাদেশ আবার অস্ট্রেলিয়াকে 3বার হারালো কোথায়, পরে মনে পড়লো না এই আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলগুলো বাংলাদেশে। আই থিঙ্ক অস্ট্রেলিয়া, আমার কাছে মনে হচ্ছে এইবার ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ নিয়ে বেরিয়ে একটা ভালো সুযোগ দেখছেন। 2011 সালের পর থেকে ভারত অনেক স্ট্রং, অস্ট্রেলিয়া হি সেড, কে জানি বললো, ভেরি ফাইটিং সাইড। সো একটা ফাইটিং সাইডকে যদি ফাইনাল খেলা হয় এবার, অস্ট্রেলিয়া উইল বি ভেরি হার্ড টিম টু বিট, বাট যদি কোনো দল হারাতে পারে আমার মনে হয় ইট উইল বি ইন্ডিয়া। জি, অন্য কোনো দল, অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিয়ে অনেক কথা হচ্ছে,
আপনি আপনার আর কোনো দলের প্রতি আপনি আস্থা রাখতে পারেন কিনা যে এরা ফাইনাল খেলতেও পারে? ইন্ডিয়া। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার বাইরে? ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বাইরে ভাবতে পারছি না কেন। আমার কাছে মনে হচ্ছে আমার বাজির ঘোড়া এবার ওয়েস্ট ইন্ডিজ এর প্রতি আমি আস্থা রাখতে চাই। ওয়েস্ট ইন্ডিজ সেটা দেখা যাক। তাদের নিজের মাঠে খেলা এবং যেভাবে পারফর্ম করছেন একেবারে 7-8 নম্বরে নেমে, যেভাবে আমি নিউজিল্যান্ডের ম্যাচটার যে ম্যাচটা হয়েছে উইকেট পড়ে গেছে 5টা 30-35 রানের মধ্যে, সেখান থেকে একেবারে 150 রান ওয়েস্ট ইন্ডিজ করেছে। একটা দল আছে যেটা গেল বছর প্রায় হয়ে গেছিল, যদি কিনা ওই ম্যাক্সওয়েলের ওই ইনিংসটা যদি সেই ওই আফগানিস্তানের কথা ইনিংস যদি না হতো। হ্যাঁ, আফগানিস্তান ইজ আ সাইড যারা নাকি অন দ্যাট ডে they can beat any side, you know, unless ওই ম্যাক্সওয়েলের মতো কেউ যদি ফ্রিক একটা ইনিংস খেলে ফেলে, দ্যাট ইজ অ্যানাদার থিং, বাট দিস ইজ ওয়ান সাইড যেটা তাদের ডার্ক হর্স হিসেবে আপনি দেখতে চাচ্ছেন আফগানিস্তান? নো, আই উইল নট বি সারপ্রাইজ যে এই দলটা যদি ফাইনাল চলে যায়। জি, যেই দলই ফাইনালে যাক কিংবা যেই দল ভালো খেলুক না কেন, আমরা সবসময় চাইবো বাংলাদেশ দল ভালো খেলবে, বাংলাদেশ দল উচ্চাসা হয়ে যায়। তারপরও সেই উচ্চাসাটা কিন্তু বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ দলই, যেহেতু তারা 3টা ম্যাচ জিতে গেছে এবং নিশ্চয়ই সুপার 8 একটা ভালো পারফরমেন্স তাদের কাছ থেকে আমরা লক্ষ্য করব। শেষ করতে হচ্ছে গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।